আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মহিলা চট্টগ্রাম আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে আজ তোমাদের পাঠদান করা হবে কোম্পানির রূপান্তরকরণ ও বিলোপ সাধন। অনার্স 14 বর্ষের শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান বিভাগে তোমাদের সাথে আজ আমি আছি ফৌজিয়া মমতাজ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ। আজ আমরা কোম্পানি রূপান্তরকরণ এবং বিলোপ সাধন সম্পর্কে আলোচনা করব। আমাদের চ্যাপ্টার নাম হলো কোম্পানি রূপান্তরকরণ ও বিলোপ সাধন। প্রথমেই আমরা দেখি কোম্পানি রূপান্তরকরণ বলতে কি বুঝি। কোম্পানি বিলোপের প্রক্রিয়ায় একাধিক কোম্পানি মিলে নতুন নামে কোম্পানি গঠন করলে বা একটা কোম্পানি তার সকল শেয়ার হোল্ডার ও দেনা পাওনা সহিত অন্য আরেকটি কোম্পানির মধ্যে বিলুপ্ত হলে তাকে আমরা কোম্পানি রূপান্তরকরণ বলছি। কোম্পানি আইনের বিধান অনুযায়ী সাধারণভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে এবং পাবলিক লিমিটেড কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয়ে থাকে। কিন্তু বর্তমান বৃহদায়তন ব্যবসা জগতে নিজেদের আর্থিক ও বাজারজাতকরণ সামর্থ্য বৃদ্ধির জন্য একাধিক কোম্পানি মিলে নতুন একটা কোম্পানি গঠন একটা সাধারণ বিষয়। বাংলাদেশে কর্মরত ইউনিলিভার নামক বহুজাতিক প্রতিষ্ঠান একসময় লিভার ব্রাদার্স নামে ব্যবসা করলেও এখন দুটি কোম্পানি একত্রিত হয়ে নতুন নামকরণ করা হয়েছে। ঠিক আছে, রূপান্তরকরণ সাধারণত একত্রীকরণ এবং পুনর্গঠন বলতেই রূপান্তরকরণটাকে বোঝানো হয়ে থাকে। একটু বলি আমি একত্রীকরণ বলতে কি বুঝি। আমরা বৃহদায়তন প্রতিষ্ঠান সমূহ তাদের সুবিধা ভোগ করার জন্য অথবা কোনো দুর্বল কোম্পানির অস্তিত্ব বজায় রাখার জন্য কিংবা বাজার ও পণ্য মূল্যের উপর আধিপত্য বিস্তার করার উদ্দেশ্যে যখন দুই বা ততোধিক কোম্পানি যখন একত্রিত হয়ে নতুন একটি কোম্পানি গঠন করে তখন তাকে একত্রীকরণ বলে। এটাও রূপান্তরকরণের একটি পর্যায়। আরেকটি হলো যে কোম্পানির পুনর্গঠন। একটা কোম্পানি যখন স্মারকলিপির উদ্দেশ্য ধারা অনুসরণ করে চলতে অসমর্থ হয়, আবার কোম্পানি আইনের বিধান মোতাবেক স্মারকলিপিতে পরিবর্তন এনে পরিচালনা যুক্তিযুক্ত বিবেচিত হয় না, তখন পূর্বের কোম্পানিকে নতুন আঙ্গিকে গঠন বা আলোচনা সাপেক্ষে অন্য কোম্পানির নিকট তা বিক্রি করে নতুন আঙ্গিকে প্রতিষ্ঠান পরিচালনার প্রয়োজন পড়ে। একেই কোম্পানির পুনর্গঠন বলছি। কোম্পানির বিলোপ সাধনে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আমার কোম্পানির অবশ্যই অর্থাৎ স্বেচ্ছাকৃত অবসরের উদ্দেশ্য হলো কোম্পানির সদস্যগণ ও পাওনাদারগণ নিজেরাই পারস্পরিক সমঝোতার মাধ্যমে আদালতের আশ্রয় গ্রহণ না করে স্বাধীনভাবে নিজেদের পাওনা মিটমাট করে নিতে পারে। 1994 সালের কোম্পানি আইনের 286 ধারায় যৌথ অনুদানী কোম্পানির স্বেচ্ছাকৃত অবসর সম্পর্কে বলা হয়েছে। ওখানে বলা হয়েছে আদালতের তত্ত্বাবধানে সদস্যগণ বা পাওনাদারগণ নিজ দায়িত্বে নিজেরাই কোম্পানির ব্যবসায় গুটিয়ে ফেললে তাকে স্বেচ্ছাকৃত অবসর বলে। নব্বই 3 ধারায় বলা হয়েছে কোন কোম্পানির অবসানের বিষয়ে ঘোষণা প্রদান করা হলে এবং নিবন্ধকের নিকট তা দাখিল করা হলে উক্ত অবসানের এই আইন সদস্যগণ কর্তৃক স্বেচ্ছাকৃত অবসান এবং উক্ত ঘোষণা প্রদান ও দাখিল করা না হলে তাকে পাওনাদার কর্তৃক স্বেচ্ছাকৃত অবসান বলা হয়। এখন আমরা দেখব স্বেচ্ছাকৃত অবসানের কারণ। 1994 সালের কোম্পানির 286 ধারা অনুসারে সাধারণত 3টি পরিস্থিতিতে স্বেচ্ছাকৃত অবসান ঘটানো যেতে পারে। প্রথমটা হলো সাধারণ বিজ্ঞপ্তির দ্বারা। পরিমেয় নিয়মাবলী দ্বারা কোম্পানির কার্যকাল নির্ধারিত হয়ে থাকলে এবং তা যদি উত্তীর্ণ হয়ে যায় কিংবা এমন কোনো ঘটনা যা কোম্পানির বিলোপের কারণ হবে বলে তার পরিমেয় নিয়মাবলীতে বিধান রাখা হয়েছে এবং উক্ত ঘটনা ঘটলে
কোম্পানির সাধারণ সভায় সাধারণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কোম্পানি স্বেচ্ছাকৃত অবসান ঘটতে পারে। তারপর আসছে বিশেষ সিদ্ধান্তের দ্বারা। কোম্পানি যে কোনো সময় সাধারণ সভার বিশেষ প্রস্তাব গ্রহণের মাধ্যমে কোম্পানির স্বেচ্ছাকৃত অবসান ঘটাতে পারে। এবং শেষটা হলো অসাধারণ প্রস্তাব গ্রহণের দ্বারা। কোম্পানি যদি এই মর্মে একটি অসাধারণ সিদ্ধান্ত গ্রহণ করে যে কোম্পানির দায় দেনার কারণে তার কার্যাবলী অব্যাহত রাখা যায় না এবং সেজন্য এর অবসান যুক্তিসঙ্গত। যখন কোনো কোম্পানিতে স্বেচ্ছাকৃত অবসরের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন থেকেই অবসানের প্রক্রিয়া শুরু বলে। এখন আমরা দেখব স্বেচ্ছাকৃত অবসানের পদ্ধতি। কোম্পানি আইনের 290 ধারায় সদস্যদের স্বেচ্ছাকৃত অবসান পদ্ধতি সম্পর্কে বিধানগুলি বর্ণিত আছে। কোম্পানির স্বেচ্ছাকৃত অবসান দুই ধরনের পদ্ধতিতে হয়, যেমন পাওনাদারদের স্বেচ্ছাকৃত অবসান পদ্ধতি এবং সদস্যদের স্বেচ্ছাকৃত অবসান পদ্ধতি। পাওনাদারদের স্বেচ্ছাকৃত অবসান প্রথমে কি আসছে দেখো, সিদ্ধান্ত গ্রহণ। পাওনাদারদের কর্তৃক অবসানের ক্ষেত্রে পরিচালকদের কোনো আর্থিক সিদ্ধান্তের আর্থিক সংগতির ঘোষণা ছাড়াই কোম্পানির সাধারণ বা বিশেষ সভায় কোম্পানি অবসানের জন্য অবস্থা অনুযায়ী সাধারণ, বিশেষ বা অসাধারণ প্রস্তাব গ্রহণ করতে হবে। পাওনাদারদের সভা অনুষ্ঠান। কোম্পানি আইনে কোম্পানির স্বেচ্ছাকৃত অবসানের জন্য যে সভা আহ্বান করা হবে ওই দিন বা পরের দিনই পাওনাদারদের একটি সভা ডাকতে হবে। এরূপ সভার নোটিশ ডাকযোগে পাওনাদারদের নিকট পৌঁছানো যেতে পারে। কোম্পানি আইনের বিধান মোতাবেক পরিচালকরা উক্ত সভাতে কোম্পানির অবস্থা সম্পর্কে একটি বিবরণী এবং পাওনাদারদের অর্থের পরিমাণ সহ একটি তালিকা পেশ করবে এবং উক্ত সভাতে পাওনাদারদের মধ্যে হতে একজনকে পাওনাদারদের সভার জন্য সভাপতি নিয়োগ করবে। তারপর দেখো অবসায়ক নিয়োগ। কোম্পানির শেয়ার মালিক ও পাওনাদাররা নিজ নিজ সভায় কোম্পানির অবসায়নের জন্য অবসায়ক নিযুক্ত করতে পারে। উক্ত সভাতে আলাদা আলাদা অবসায়ক নিযুক্ত হলে আইন অনুযায়ী পাওনাদারদের নিযুক্ত অবসায়কই বহাল থাকবে। তবে পাওনাদারগণ কোনো অবসায়ক নিযুক্ত না করলে শেয়ার মালিকদের নিযুক্ত অবসায়ক কাজ চালাতে পারে। দেখো পরিদর্শন কমিটির নিয়ম। পাওনাদারদের সভায় বা পরবর্তীতে অনুষ্ঠিত তাদের কোনো সভায় অনধিক 5 সদস্য বিশিষ্ট পরিদর্শন কমিটি নিয়োগ করা যেতে পারে। যদি অনুরূপ কমিটি গঠিত হয় তবে কোম্পানির শেয়ার মালিকরা যে সভায় অবসানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সভায় বা পরবর্তীতে অনুষ্ঠিত সভায় অনধিক 5 জন সদস্য পরিদর্শন কমিটির জন্য নিয়োগের অধিকারী হবে। তারপর আমার শেয়ার মালিক ও পাওনাদারদের বার্ষিক সভা অনুষ্ঠান। যদি অবসায়ন কার্য 1 বছরের অধিককাল যাবৎ চলতে থাকে তবে অবশ্যই প্রতি বছর শেষে যথাশীঘ্র সম্ভব শেয়ার মালিক ও পাওনাদারদের সভা আহ্বান করবে এবং উক্ত সভায় অবসায়ন সংক্রান্ত কার্যাবলীর বিবরণ ও হিসাব নিকাশ পেশ করবে। তারপর দেখো আমার সদস্যদের স্বেচ্ছাকৃত অবসায়ন। তিনি প্রথমেই আসবে আর্থিক সংগতির ঘোষণা প্রদান। কোনো কোম্পানির স্বেচ্ছাকৃত অবসায়ন প্রস্তাব গৃহীত হলে এবং কোম্পানিতে 2 জন পরিচালক থাকলে উভয় বা তার অধিক পরিচালক থাকলে অধিকাংশ পরিচালক একযোগে কোম্পানির আর্থিক সংগতির বিষয়ে এই মর্মে ঘোষণা দিবেন: কোম্পানির আর্থিক অবস্থা যথেষ্ট সচ্ছল এবং কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে, যা 3 বছর অধিক নয়, কিন্তু সমস্ত দেনা পরিশোধে সক্ষম। এরূপ ঘোষণা হলফনামা দ্বারা সত্যায়িত করতে হবে এবং পরিচালক মণ্ডলীর সভায় তা ঘোষণা করতে হবে। তারপর নিবন্ধকের নিকট আর্থিক ঘোষণাপত্র জমা দেন। পরিচালকদের কর্তৃক ঘোষিত আর্থিক সংগতি ঘোষণাপত্র ও কোম্পানি নিরীক্ষকের প্রতিবেদন কোম্পানির বিধান মতে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধকের নিকট পেশ করা বাধ্যতামূলক। যদি যথাসময়ে ঘোষণাটি নিবন্ধকের নিকট পেশ করা না হয় তবে অবসান কার্যকাল বা অবসান অকার্যকর বলে গণ্য হবে। অবসায়কের সিদ্ধান্ত গ্রহণ। অবসায়নের সিদ্ধান্ত গ্রহণ। কোম্পানির স্বেচ্ছাকৃত অবসায়নের জন্য কোম্পানির সবাই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
যে কোনো সময় বিশেষ প্রস্তাব গ্রহণের মাধ্যমে কোম্পানির স্বেচ্ছাকৃত বিলোপ ঘটানো যাবে। কোম্পানি এই মর্মে অসাধারণ প্রস্তাব গ্রহণ করে যে দায় দেনার পরিপ্রেক্ষিতে কারবার অব্যাহত রাখা যুক্তিসঙ্গত নয়, তবে এক্ষেত্রে স্বেচ্ছাকৃত বিলোপ ঘটবে। তারপর দেখো সিদ্ধান্তের বিজ্ঞপ্তি প্রদান। কোম্পানির স্বেচ্ছাকৃত বিলোপ সাধনের সিদ্ধান্ত গ্রহণের 10 দিনের মধ্যে তার সরকারি গেজেট এবং কোম্পানির নিবন্ধিত কার্যালয় যে জেলা অবস্থিত সেখানে কোনো সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে হবে। অবসান নিয়োগ। কোম্পানির সাধারণ সভায় কোম্পানির অবসরের লক্ষ্যে এক বা একাধিক অবসরক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। অবসরের সাথে সাথে কোম্পানির পরিচালকদের সকল ক্ষমতা সমাপ্তি ঘটবে, তবে সাধারণ সভা বা অবসরের পরিচালকদের ক্ষমতা বহাল রাখার জন্য অনুমোদন দিলে তা প্রযোজ্য হবে। বছর শেষে অবসর কর্তৃক সাধারণ সভা আহ্বান। অবসর কার্যক্রম 1 বছর বেশিকাল ধরে চলতে থাকলে অবশ্যই প্রতি বছর শেষে বা বছরের শেষে 90 দিনের মধ্যে সাধারণ সভা আহ্বান করবে এবং তাতে বিগত বছরের কার্যাবলী হিসেব সংক্রান্ত বিষয়ে নির্ধারিত ফর্মে বিবৃতি দিবে। তারপর আসছে আমার সমাপনী সভা অনুষ্ঠান এবং দলিলপত্র দিয়ে নিবন্ধকের নিকট জমা দেন। সমাপনী সময় দেখো অবসান কার্য সম্পূর্ণ হওয়ার পর অবসান প্রক্রিয়া সম্পর্কে একটি বিবৃতি প্রস্তুত করবে। এতে অবসানের পদ্ধতি ও সম্পত্তি বিলি বন্টনের পদ্ধতি বর্ণিত হবে এবং সমাপনী সভা আহ্বান করে সেখানে বিবরণী হিসাব নিকাশ দাখিল করবে। আর দলিলপত্র দিয়ে নিবন্ধকের নিকট জমা দেন। সমাপনী সভা অনুষ্ঠানের 1 সপ্তাহের মধ্যে অবশ্যই নিবন্ধকের নিকট অবসর সব পদ্ধতি সংক্রান্ত বিবরণী ও হিসাব নিকাশের অনুলিপি দাখিল করবে। এগুলো আমার স্বেচ্ছাকৃত অবসায়নের পদ্ধতি। এখন আমরা দেখব স্বেচ্ছাকৃত অবসায়নের ফলাফল বা কি হতে পারে। সাধারণত কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে অবসায়ন নিয়োগ, সমাপনী সভা অনুষ্ঠান এবং নিবন্ধকের নিকট দলিলপত্র দিয়ে পেশ করার মাধ্যমে কোম্পানির অবসায়ন ঘটে। কোম্পানির স্বেচ্ছাকৃত অবসায়নের ফলাফলগুলো হলো অবলব্ধির প্রক্রিয়া। কোম্পানি আইনের 287 ধারা অনুযায়ী স্বেচ্ছাকৃত অবসায়নের সময় হতে স্বেচ্ছাকৃত অবলব্ধির প্রক্রিয়া আরম্ভ হয়েছে বলে গণ্য হবে। কার্যাবলী। কোম্পানি আইনের 288 ধারা অনুযায়ী স্বেচ্ছাকৃত অবলব্ধির আরম্ভের সময় হতে কোম্পানি তার কার্যাবলী বন্ধ করে দিবে, তবে অবলব্ধি যাতে কোম্পানির জন্য কল্যাণকর হয় সে উদ্দেশ্যে এই যতটুকু কার্যাবলী চালু রাখা প্রয়োজন কেবল ততটুকুই চালু রাখা যাবে। বিজ্ঞপ্তি দেখো স্বেচ্ছাকৃত অবলব্ধির জন্য বিশেষ সিদ্ধান্ত বা অসাধারণ সিদ্ধান্ত গ্রহণ করলে তা গ্রহণের 10 দিনের মধ্যে উক্ত সিদ্ধান্তের বিষয়ে সরকারি গেজেটে বা স্থানীয় কোনো সংবাদপত্রে বিজ্ঞপ্তি আকারে প্রচার করতে হবে। এরূপ ব্যর্থতার ক্ষেত্রে উক্ত কোম্পানি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিদিনের জন্য অনধিক 100 টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। আর্থিক সংগতি। কোম্পানির অবলব্ধি বা বিরক্তি ঘটলেও কোম্পানি ঋণ পরিশোধে সক্ষম এই মর্মে পরিচালকদের আর্থিক সংগতির একটি ঘোষণা দিতে হয়। এটি অবশ্যই হলফনামা দ্বারা সত্যায়িত হতে হবে। ক্ষমতার অবসায়ন। কোম্পানির বিধান মতে অবসায়ক নিয়োগের সঙ্গে সঙ্গে পরিচালকগণের সকল ক্ষমতার অবসান ঘটবে, তবে পাওনাদারগণ পরিচালকগণের যে পরিমাণ ক্ষমতা অনুধাবন করবেন তাদের সেই পরিমাণ ক্ষমতা অব্যাহত থাকবে। অবসায়ক নিয়োগ। কোম্পানির বিধান অনুযায়ী অবসায়ক তার নিয়োগ প্রাপ্তির পর 21 দিনের মধ্যে নির্ধারিত ফর্মে তার নিয়োগের নোটিশ নিবন্ধনের জন্য নিবন্ধককে প্রদান করবেন। এরূপ ক্ষেত্রে ব্যর্থতার জন্য অবসায়ক প্রতিদিনের জন্য 100 টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। দায় দেনা পরিশোধ। কোম্পানি অবসায়নের ক্ষেত্রে এর সকল পরিসম্পদের দায় দেনা সম অধিকার ভিত্তিতে পরিশোধের জন্য ব্যবহৃত হবে। পাওনাদারদের দেনা পরিশোধ। অবলব্ধির ক্ষেত্রে অবসায়কের পারিশ্রমিক সহ যে সকল খরচপত্র, চার্জ ও অন্যান্য ব্যয় সঠিকভাবে পরিশোধের প্রয়োজন হয় তার জামানতকারী পাওনাদারদের অগ্রাধিকার ভিত্তিতে কোম্পানির পরিসম্পত্তিতে পরিশোধিত হবে। অবসায়কের অনুমোদনকৃত যে কোনো শেয়ারের হস্তান্তর ব্যতীত অন্য যে কোনো শেয়ার হস্তান্তর এবং অবলব্ধি আরম্ভ হওয়ার পর কোনো কোম্পানির
সদস্যগণের মর্যাদার যে কোনো পরিবর্তন ফলহীন হবে। ঋণ পরিশোধ কোম্পানির বিধান অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পরিশোধ করতে হবে এবং বিশেষ সিদ্ধান্ত গ্রহণে অবশ্যই সাধারণ সদস্য এবং পাওনাদারদের সবাই বিশেষ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কোম্পানির কোনো বিশেষ শ্রেণীভুক্ত পাওনাদারদের অর্থ পরিশোধ কিংবা তাদের বর্তমান এবং ভবিষ্যতের আদায়যোগ্যতার ব্যাপারে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। সুতরাং বলা যাচ্ছে যে স্বেচ্ছাকৃত অবসানের ফলে এই ফলাফলগুলোই পরিলক্ষিত হয়। এক্ষেত্রে কোম্পানি আইনের ধারায় চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে পরিগণিত হয়। এখন আমরা দেখব স্বেচ্ছাকৃত অবসান এবং আদালত কর্তৃক বাধ্যতামূলক অবসানের মধ্যে পার্থক্য। এখন প্রথমে আমরা দেখি স্বেচ্ছাকৃত এবং বাধ্যতামূলক অবসানের কি কি পার্থক্য পরিলক্ষিত হয়। কোম্পানির শেয়ারহোল্ডারদের সিদ্ধান্তক্রমে স্বেচ্ছাকৃত অবসান ঘটে, আর আদালতের আদেশে কোম্পানির বাধ্যতামূলক অবসান ঘটে। অবসর সিদ্ধান্ত গ্রহণের সময় হতে অবসরের কাজ শুরু হয়। আদালতের নিকট আবেদন করার সময় হতে অবসানের কাজ শুরু হয় বাধ্যতামূলক অবসানের ক্ষেত্রে। পরিচালকদের আর্থিক সচ্ছলতার ঘোষণা দিতে হয় স্বেচ্ছাকৃত অবসানে, এবং আদালতিক বাধ্যতামূলক অবসানের ক্ষেত্রে আর্থিক সচ্ছলতার ঘোষণার দরকার হয় না। অবসরকে নিজ দায়িত্বে দেনাদার ও পাওনাদারগণের তালিকা প্রণয়ন করতে হয় স্বেচ্ছাকৃত অবসানের ক্ষেত্রে, আর আদালত কর্তৃক বাধ্যতামূলক অবসানের ক্ষেত্রে অবসায়কই সরকারি অবসায়ক দেনাদার ও পাওনাদারদের তালিকা প্রস্তুত করবেন। তাছাড়া সিস্টেমের অবসানকে আমরা যেভাবে ভাগ করতে পারি, শেয়ার মালিকদের স্বেচ্ছাকৃত অবসান এবং পাওনাদারদের সিস্টেমমূলক অবসান, অন্যদিকে বাধ্যতামূলক অবসান এর কোনো প্রকারভেদ নেই। যাই হোক, দুই পদ্ধতিতে কোম্পানির অবসান করতে পারে। আরো একটা পদ্ধতি আছে, সেটা তো আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে বিলোপ সাধনের আরেকটি পদ্ধতি সম্পর্কে নিয়ে আলোচনা করা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ হাফেজ।